ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসে বাড়ছে উপকূলবাসীর দুর্ভোগ। এক দশকে কমেছে পরিবেশ খাতে বরাদ্দ। বিশেষ জলবায়ু বাজেট বাড়ানোর তাগিদ পরিবেশবিদদের। প্রশাসনের নাকের ডগায় অনুমোদনহীন বোতলজাত পানির ব্যবসা, প্রতারণার শিকার গ্রাহক, ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকিতে খুলনা নগরবাসী। অভিযানেও মিলছে না সুরাহা। অগ্নিকাণ্ডের 2 সপ্তাহ পরও চালু হয়নি খুলনা মেডিকেলের অপারেশন থিয়েটার। বন্ধ জরুরি ও নির্ধারিত অস্ত্রোপচার। ঝুঁকিতে অপেক্ষায় থাকা শতাধিক রোগী। নিষেধাজ্ঞার সময় খাদ্য সহায়তা না পেয়ে মানবেতর দিন কাটছে সুন্দরবনের মৎস্যজীবীদের। তালিকায় তৈরিতে কালক্ষেপণ, জনবল সংকটের অজুহাত মৎস্য বিভাগের। এবং মেহেরপুরে জমে উঠেছে আমের বাজার। স্থানীয় চাহিদা মিটিয়ে যাচ্ছে বিদেশেও। ভালো দাম পেতে সংরক্ষণাগার নির্মাণের দাবি, বাগান মালিকদের সহযোগিতার আশ্বাস। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়। থাকছে সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে খুলনা বিভাগ, সঙ্গে আছে মাহাদি ইসলাম ধ্রুব। আসছে বাজেটে আবারও সামনে এসেছে উপকূলীয় অঞ্চলের জলবায়ু ঝুঁকি ও অবহেলার বিষয়টি। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদী ভাঙন ও লবণাক্ততায় প্রতি বছর বাড়ছে দক্ষিণাঞ্চলের মানুষের দুর্ভোগ ও অর্থনৈতিক ক্ষতি, অথচ বাড়ছে না বরাদ্দ। তাই উপকূলের জন্য বিশেষ জলবায়ু বাজেট বাড়ানোর দাবি পরিবেশবিদ ও গবেষকদের। নিয়ামুল হোসেন কোচের ছবিতে আব্দুল্লাহ মামুন রুবেলের রিপোর্ট। গত 2 দশকে সিডর, আইলা, বুলবুল, আমফান, ইয়াস সহ একের পর এক ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে উপকূলীয় জেলা খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট। টাকার অঙ্কে ক্ষতির পরিমাণ প্রায় 22,000 কোটি টাকা। অথচ গত 1 দশক ধরে জলবায়ু ও পরিবেশ খাতে বরাদ্দের হার কমেছে। 2016-17 অর্থ বছরে মোট বাজেটের 8.21% বরাদ্দ থাকলেও সবশেষ বাজেটে তা নেমেছে 5%। ফলে টেকসই বাঁধ, সুপেয় পানি, যাতায়াত, জলাবদ্ধতা নিরসন ও পুনর্বাসন কার্যক্রমে প্রয়োজনীয় অর্থায়ন না হওয়ায় সংকট তীব্র হচ্ছে বলে মনে করছে পরিবেশবাদী সংগঠনগুলো। কয়রাতে এখনো বাঁধ হয়নি, মানুষদের পানির কোনো ব্যবস্থা নাই, পানি ছাড়া তো মানুষ থাকতেই পারে না। কৃষি উৎপাদন ক্রমশ কমতেছে। বেসরকারি বিভিন্ন গবেষণায় উঠে এসেছে দক্ষিণাঞ্চলে মাটির লবণাক্ততার পরিমাণ ও পরিধি কয়েক দশকে 2 থেকে 3 গুণ বেড়েছে। এতে কমছে কৃষি উৎপাদন, বাড়ছে সুপেয় পানির সংকট। এছাড়া এ অঞ্চলের প্রায় 2000 কিলোমিটার বেড়িবাঁধের অনেক স্থান ঝুঁকির মধ্যে। আমার ব্রিজ ভেঙে যাচ্ছে, রাস্তা কালভার্ট নষ্ট হয়ে যাচ্ছে। এগুলি ধরেন ইকোনমিক্যাল ক্ষয়ক্ষতি বোঝা গেল, কিন্তু নন ইকোনমিক্যাল, আর্থিক, সরাসরি আর্থিকভাবে ক্ষতি না, সেটি নিরূপণ করে এবং কথা বলাটা আমাদের জন্য অত্যন্ত জরুরি। উপকূলের জন্য আলাদা ক্লাইমেট বাজেট, টিআরএম কার্যক্রম সম্প্রসারণ, টেকসই বাঁধ নির্মাণ, নিরাপদ পানি ও পুনর্বাসন কর্মসূচিতে প্রয়োজনীয় বরাদ্দের দাবি পরিবেশবাদীদের। থোক বরাদ্দ নয়, একটা বাজেটে আমাদের একটি নির্দিষ্ট পরিমাণ রাখা হয় এবং এই নির্দিষ্ট পরিমাণ রাখলে সেখান থেকে আমাদের যে ক্ষয়ক্ষতির যে পূরণটা যদি হয়, তাহলে আমরা উপকূলীয় মানুষ উপকৃত হবে। লন্ডন ভিত্তিক গবেষণা সংস্থা ম্যাপলক্রাফটের তথ্যমতে জলবায়ু ঝুঁকিতে বিশ্বের 16টি দেশের মধ্যে শীর্ষে বাংলাদেশ। জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলায় উপকূলীয় বোর্ড গঠন সহ দীর্ঘমেয়াদী বাজেট প্রণয়ন ও তার যথাযথ প্রয়োগ জরুরি মনে করছেন বিশেষজ্ঞরা। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। এই নিয়ে আলোচনার জন্য খুলনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার আব্দুল্লাহ মামুন রুবেল। তার সঙ্গে আছেন জেজেএস এর নির্বাহী পরিচালক জাকির হোসেন। যাচ্ছে সেখানে। দর্শক, দেশের দক্ষিণের উপকূলে জলবায়ু পরিবর্তনের যে প্রভাব, সেটি কিন্তু আসলে দিন দিন বেড়েই চলছে এবং যে বাজেট আসছে সে বাজেটে কিন্তু আসলে আমরা দেখছি দিন দিন বরাদ্দ উল্টো কমছে। তো এই বিষয়ে আসলে এই উপকূলীয় বিভিন্ন বিষয় নিয়ে যারা কাজ করেন সেরকম একজন জেজেএস এর নির্বাহী পরিচালক, তার সঙ্গে আলোচনা করব। তিনি নির্বাহী পরিচালক জাকির হোসেন। জাকির হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতে একটু জানতে চাচ্ছিলাম যে এই যে জলবায়ু পরিবর্তনের যে সমস্ত প্রভাব আমাদের এই অঞ্চলে রয়েছে, সেই প্রভাবগুলো আসলে প্রতিনিয়ত কি আসলে আমরা যেমনটা প্রতিবেদনে দেখছিলাম যে প্রতিনিয়ত বাড়ছে, আপনাদের কাছেও কি তাই মনে হয় যে এর ঘাত বা অপঘাত এটি কি আসলে বাড়ছে?
আসলে আপনি ঠিক বলেছেন। এই অঞ্চলে আপনি যদি দেখেন যে 2007 সালে সিডর হয়েছিল, 2009 সালে আইলা, এবং এর পরবর্তীতে প্রায় প্রতি বছরই একটা বড় বড় সাইক্লোন আঘাত হানতেছে আমাদের দক্ষিণ পশ্চিম উপকূলীয় অঞ্চলে, এবং যার ফলে এই অঞ্চলের মানুষরা তাদের সমস্ত সম্পদ ক্ষতিগ্রস্ত হচ্ছে, তারা সব কিছু হারাচ্ছে। মানুষ আসলে কতটা বিপদগ্রস্ত হচ্ছে এই এই ঘূর্ণিঝড় মোকাবেলায়, তারা কতটা কার্যকর পদক্ষেপ আসলে স্থানীয়ভাবে নিতে পারে? আসলে মানুষদের ক্ষয়ক্ষতি এটা অত্যন্ত ব্যাপক। আপনি যদি জীবন জীবিকার কথা চিন্তা করেন, এখানকার মানুষরা মূলত কৃষি এবং মৎস্য চাষ এটার উপর নির্ভর করে। জলবায়ু পরিবর্তনের ফলে, এত বেশি সাইক্লোনের ফলে তাদের সমস্ত মাটি এবং পানি এই অঞ্চলের এটা লবণাক্ত হয়ে যাচ্ছে, যার ফলে কৃষি উৎপাদন ব্যাপকভাবে কমে যাচ্ছে, মাছ চাষ উৎপাদন ব্যাপকভাবে কমে যাচ্ছে, তাদের জীবিকা নির্বাহের কোনো উপায় থাকছে না, যার ফলে তারা বাধ্য হয়ে মাইগ্রেটেড হতে হচ্ছে, ডিসপ্লেস হতে হচ্ছে। যেটি আসলে বলছিলাম যে এই জায়গা থেকে আসলে প্রতিরোধের জন্য অর্থায়নের প্রয়োজন হয়, বারবার আপনারা সেটা বলেছিলেন। সেই অর্থায়ন হতে পারে বাজেটের মাধ্যমে, কিন্তু আমরা দেখছি বাজেটে সেটি আসলে কমছে। বিষয়টি আপনি জানেন কিনা এবং এটি নিয়ে আসলে কোনো কিছু আসলে বলার রয়েছে কিনা? আসলে এই অঞ্চলের যে ক্ষয়ক্ষতি এটা বিবেচনা করলে এই অঞ্চলে বিরাট আকারে ইনভেস্টমেন্ট দরকার, বিশাল আকারে কাজ হাতে নেওয়া দরকার। মনে করেন কয়রাতে এখনো বাঁধ নাই, সমস্ত মানুষরা ঝুঁকির মধ্যে থাকে। একটু পানি বাড়লেই, সমুদ্রের পানি বাড়লেই লবণাক্ত পানি মানুষদের বাড়িতে ঢুকে যায়, মানুষদের খেতে ঢুকে যায়, মানুষদের মৎস্য ঘেরে ঢুকে যায়। সো মানুষরা সব কিছু হারায় এবং তারা প্রতিনিয়ত দরিদ্র হচ্ছে। এবং এই অঞ্চলে আপনি জানেন সমস্ত উপকূলীয় অঞ্চলে এখানে পানির কোনো ব্যবস্থা নাই। মানুষ পানি যদি না খেতে পারে, পানি যদি না থাকে, মানুষের জন্য পানি দরকার, গরু ছাগলের জন্য পানি দরকার, কৃষির জন্য পানি দরকার, গৃহস্থলী কাজের জন্য পানি দরকার, গোসল করার জন্য পানি দরকার, বাট কোনো পানিই নাই এখানে। সমস্ত পানি অত্যন্ত লবণাক্ত। বিশেষ করে আপনি যদি শুষ্ক মৌসুমের কথা চিন্তা করেন, শুষ্ক মৌসুমে এক গ্লাস পানি আপনাকে দিতে পারবে না মানুষ, এবং তার নিজের ফ্যামিলিকেও দিতে পারে না। বাজেটে আসলে এই বিষয়গুলো কিভাবে আসতে পারে? আসলে সরকারের বাজেট তো স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলে তাদের মতামত নিয়ে তাদের প্রয়োজন বিবেচনা করে যে অঞ্চলে যে ধরনের বাজেট দরকার সেই ধরনের বাজেট সরকারের করা উচিত। বিশেষ করে এই সময়ে সরকার তো জলবায়ু অর্থায়নের অ্যাক্সেস পাচ্ছে। জলবায়ু অর্থায়ন আমাদের দেশের জাতীয় বাজেটের একটা বড় অংশ, যদিও আমরা দেখছি প্রতি বছর এই বাজেটটা কমছে। এইটা আসলে তো বাড়া উচিত, কারণ কি জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি তো বেড়ে যাচ্ছে প্রতিনিয়ত, আরও বেশি বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। সুতরাং বাজেটটা অনেক বৃদ্ধি করা দরকার, বিশেষ করে আমাদের এই উপকূলীয় অঞ্চলের জন্য। এই উপকূলীয় অঞ্চলের শিশুদের লেখাপড়ার জন্য কোনো অল্টারনেটিভ ব্যবস্থা নাই। যদি আইলার পরে আমরা দেখছি 3-4 মাস জলমগ্ন ছিল, সমস্ত স্কুলগুলি সাইক্লোন শেল্টারে পরিণত হয়েছিল, শিশুদের পড়াশোনা 3-4 মাস বন্ধ ছিল, শিশুরা তাদের সমস্ত রকম পড়াশোনা এবং বিনোদনের ব্যবস্থা থেকে বঞ্চিত হচ্ছিল। এটা ছাড়াও মানুষদের আমরা যদি একটা সাইক্লোনের পরে বা দেখি যেসব সাহায্য সহযোগিতা নিয়ে আসে সরকার বা এনজিও অন্যরা, এটা বড়দের জন্য বিবেচনা করা হয়, শিশুদের কথা বিবেচনা করা হয় না। অর্থায়নটা আসলে কিভাবে হতে পারে? অর্থায়ন একটা, আমাদের তো জাতীয় যে রাজস্ব বাজেট আছে এটা একটা বড় অংশ জলবায়ু পরিবর্তনের কথা চিন্তা করে, কারণ জলবায়ু পরিবর্তন তো আপনার বাড়ছে, এখনও বাড়ছে, ভবিষ্যতে আরও বাড়বে। সুতরাং সরকারের নিজস্ব অর্থায়নটা অবশ্যই হতে হবে, এবং আন্তর্জাতিক তহবিল যেগুলি আছে, আমাদের অঞ্চলের মানুষদের যেহেতু ক্ষয়ক্ষতি অনেক বেশি, ইকোনমিক ক্ষয়ক্ষতি, নন ইকোনমিক ক্ষয়ক্ষতি, এদের এই সমস্ত কিছু বিবেচনা করে সরকারকে একটা বড় বরাদ্দ নিজেদের সম্পদ থেকেও করতে হবে। এবং আপনারা তো দীর্ঘদিন এটা নিয়ে কাজ করেন, তো এই দাবিগুলো আসলে সরকারের কাছে পৌঁছানোর জন্য আপনারা আসলে কিছু করছেন কিনা? আমরা খুলনা অঞ্চলে একটা শিশুদের, খুলনা উপকূলীয় সমস্ত উপজেলার শিশুরা খুলনাতে সমবেত হয় প্রতি বছর এই আপনার কপ সম্মেলনের আগে, এবং তারা তাদের দাবি দেওয়া, তাদের সমস্যা এটা তুলে ধরে এবং আমরা জাতীয় পর্যায়েও একটা সভার আয়োজন করি প্রতি বছর। যেটা সরকার, আমরা তো আসলে সরকারকে, আমাদের জনপ্রতিনিধি যারা আছেন, আমাদের এমপি মহোদয়রা আছেন, আমাদের প্রশাসন এখান থেকে ইনফরমেশন আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টকে পাঠায়, এবং আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, আপনাদের মতো মিডিয়া, আপনারা সমস্যাগুলি
তুলে ধরেন, সরকার অবশ্যই মনিটরিং করা উচিত মিডিয়াতে কি সমস্যা উঠে আসতেছে কোন অঞ্চলের, এবং এগুলিও সরকার এখান থেকে ইনফরমেশন নেওয়া উচিত, এখান থেকে নলেজ নেওয়া উচিত। স্থানীয় জনপ্রতিনিধি বা স্থানীয় যে সরকারগুলো রয়েছে তারা কি আসলে এই বিষয়ে ভূমিকা রাখতে পারেন, বা তাদেরকে আসলে ভূমিকা রাখা উচিত, বা তারা কি সেটা পারছেন কিনা? অবশ্যই তাদের প্রচেষ্টা থাকা উচিত। আমাদের এই অঞ্চলের প্রতিনিধি যারা আছেন আমাদের জাতীয় সংসদে, ওনাদের একটা জোর ভূমিকা এইটা অবশ্যই দরকার আমাদের। আমরা দাবি করি এবং আমরা আশা করি যে ওনারা একটা ব্যাপক ভূমিকা রাখবেন। আমাদের মাননীয় প্রতিমন্ত্রী, উনিও আমাদের এই অঞ্চলের মানুষ, উনি এই অঞ্চলের সমস্যা জানেন, সো উনিও একটা বড় ভূমিকা রাখবেন, এটা আমরা আশা করি। আপনারা আসলে কি প্রত্যাশা করছেন? এইসব বাজেট বাড়লে কি এই সমস্যাটা অনেকটা সমাধান হতে পারে? বাজেট বাড়াটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং বাজেট ইমপ্লিমেন্টেশন, বাজেটের বাস্তবায়ন, এটাও মনিটরিং, এটা খুবই গুরুত্বপূর্ণ। যে বাজেটটা বরাদ্দ হলো, কিন্তু আসলে বাস্তবায়ন সময় এটা কোন খাতে ব্যয় হলো এবং সেটা আসলে কতটা মানুষ প্রয়োজনে গেল, সেটা অবশ্যই দেখা উচিত। ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। দর্শক, আসলে যেমনটি শুনছিলেন যে এখানে বেশ কিছু বিষয় উঠে এসেছে, বিশেষ করে বাজেট যেটি হবে, বাজেট বৃদ্ধির বিষয় রয়েছে, এবং বাজেট যেটি হবে সেটি সঠিকভাবে আসলে প্রয়োগ যেন হয় এবং সেটি তদারকি থাকে, এবং স্থানীয় যারা জনপ্রতিনিধি রয়েছেন তারাও যেন এই দাবিগুলো সরকারের কাছে তোলেন, তাহলে সমস্যা কিছুটা হলেও সমাধান হবে। তো আমার কাছে এই ছিল উপকূলীয় অঞ্চলে বাজেট নিয়ে যে আলোচনা, তার সব শেষ। জলবায়ু বাজেট সহ বেশ কিছু ইস্যুতে খুলনা থেকে আমাদের সহকর্মী আব্দুল্লাহ মামুন রুবেলের সঙ্গে যুক্ত ছিলেন জেজেএস এর নির্বাহী পরিচালক জনাব জাকির হোসেন। এদিকে প্রশাসনের নাকের জগায় খুলনা নগরীতে চলছে অনুমোদনহীন বোতলজাত পানির ব্যবসা। বিভিন্ন সময়ে অভিযানে এসব কোম্পানিকে জরিমানা করা হলেও পুনরায় জড়াচ্ছেন একই কাজে। দূষিত পানি পান করে প্রতারিত হওয়ার পাশাপাশি ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকিতে নগরবাসী। নিয়ামুল হোসেন কোচের ক্যামেরায় তানজিম আহমেদের রিপোর্ট। পানি সরবরাহ প্রতিষ্ঠানের কেমিক্যাল ল্যাব বন্ধ 6 মাস ধরে। বিএসটিআই এর অনুমোদন না থাকায় চলছে মামলাও। পানি পরীক্ষা বন্ধ থাকলেও বন্ধ হয়নি বিক্রি। খুলনা নগরে যত্রতত্র গড়ে উঠছে বোতলজাত পানির প্রতিষ্ঠান, তবে বেশিরভাগ প্রতিষ্ঠান মানছে না বিএসটিআই এর শর্ত। এরই মধ্যে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বিএসটিআই এবং জেলা প্রশাসনের বিভিন্ন অভিযানে কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা এবং সবকিছু ঠিকঠাক করতে সময়ও দেওয়া হয়। কোর্টে গেছিল, কোর্টের থেকে একটা তারিখ দিছিল, ওই তারিখে যাওয়ার কথা বলছে। এখনো সেই সামনে সেই তারিখ, ওইটা গেলে তারপরে মামলা কতদূর কি আগাইছে সেটার বিষয়ে জানা যাবে। নগরবাসীর অভিযোগ, পানিতে গন্ধ, ময়লা, পোকাও পাওয়া যায় বিভিন্ন বোতলে। মোড়কে উল্লেখ থাকে না উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ। এমন দূষিত পানি পান করে রোগাক্রান্তের পাশাপাশি প্রতারিত হচ্ছেন গ্রাহকরা। টিউবওয়েলের যে পানিগুলো আছে এইগুলো দেখা গেলো ইউজ করে, পরিষ্কার থাকে না, যা তোমার তিতকুড়া গন্ধ আসে, অনেক সময় সাপ্লাই পানি ভরে দেয়। টাকা দিয়ে পানি কিনি, কাস্টমার নষ্ট হয়ে যায়। এই পরিস্থিতির জন্য সংশ্লিষ্ট বিভাগগুলো দায় এড়াতে পারে না বলছেন চিকিৎসক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। ভোক্তা অধিকারও যদি এটির ব্যাপারে সচেতন হয় তাহলে নগরবাসী অন্তত স্বস্তিতে থাকতে পারবে। অনুমোদনবিহীন যারা রয়েছে তাদের ব্যাপারে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। নামে বেনামে এসব প্রতিষ্ঠানের কথা স্বীকার করে নজরদারি বৃদ্ধির পাশাপাশি কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার প্রয়োজন হয় সেটাও করবো আমরা। প্রয়োজন হলে যদি জেলের প্রয়োজন হয় সেদিকেও যাবো আমরা আসলে চাচ্ছি না যে এই লাইসেন্সবিহীনভাবে পানির মতো একটা গুরুত্বপূর্ণ জিনিস যাতে মানুষ এভাবে যথেচ্ছভাবে বিক্রি করতে পারে। খুলনা নগরীতে 30 থেকে 35টি বোতলজাত পানির কোম্পানি থাকলেও বিএসটিআই এর অনুমোদন আছে মাত্র 11টির। বিভিন্ন অনিয়মের অভিযোগে মামলা চলছে 5টির বিরুদ্ধে। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পোস্ট অপারেটিভ স্টোরে অগ্নিকাণ্ডের 2 সপ্তাহ পেরিয়ে গেলেও চালু হয়নি অপারেশন থিয়েটার ও সংশ্লিষ্ট ইউনিট। অক্সিজেন লাইন ক্ষতিগ্রস্ত হয় বন্ধ জরুরি ও নির্ধারিত অস্ত্রোপচার। অপারেশনের অপেক্ষায় থাকা শতাধিক রোগী পড়েছেন চরম অনিশ্চয়তায়। মঞ্জুরুল হক মঞ্জুর ছবিতে আব্দুল্লাহ মামুন রুবেলের রিপোর্ট। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আগামীকাল আলাপ করে যত দ্রুত সম্ভব ইনশাল্লাহ এটাকে আমরা পুনরায় প্রতিস্থাপিত করব। অগ্নিকাণ্ডের দিনই হাসপাতাল পরিদর্শনে এসে দ্রুত ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনরুদ্ধারের নির্দেশ দিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী। তবে 2 সপ্তাহ পেরিয়ে গেলেও সেই নির্দেশনা বাস্তবায়নে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। হাসপাতাল কর্তৃপক্ষ ও গণপূর্ত বিভাগের ধীর গতিতে অপারেশন থিয়েটার পুনরায় চালুর কাজ আটকে আছে।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ওয়ার্ডে অপারেশনের অপেক্ষায় রোগীদের দীর্ঘ তালিকা। অপারেশনের ডেট পড়ছিল, আমি গেছিও, লোকজন বেশি হয়েছে, এই কারণে ফেরত আসছি। ঈদের পরে অপারেশন করার কথা ছিল, কিন্তু এই আগুন লাগার কারণে ওটির পারমিশন পাচ্ছেন। এই অবস্থায় বিপাকে পড়েছেন চিকিৎসকরাও। গেলেই রাউন্ডে জিজ্ঞেস করে স্যার কবে অপারেশনের ডেট, আমরা তো তখন বলতে পারি না এক্স্যাক্ট যে আপনার এই শিডিউল। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশনার পরও এখনও অ্যাসেসমেন্ট শেষ করতে পারেনি গণপূর্ত বিভাগ। অন্যদিকে গণপূর্ত বিভাগের দাবি ক্ষতিগ্রস্ত মালামাল সরাতে বিলম্ব হওয়ায় কাজ শুরু করা যায়নি। আমাদেরও কিন্তু তাদেরকে বারবার আমরা ফোন করি, ওনারা আসে বা ফোনে কথা হয়, আমাদের দিক থেকে কিন্তু আমরা বারবার নক করতেছি। কিছু মালামাল ছিল যেগুলা হচ্ছে নিমিউ কর্তৃক এগুলা সার্ভে করা হবে, ওই সার্ভে এখনো আজ পর্যন্ত হয়নি। ওনারা আজকে কথা বললো যে মাল সরাই রাখবে, পরে এটা সার্ভে করবে। গত 20 মে ভোরে অপারেশন থিয়েটারের পাশের একটি স্টোররুমে আগুন লাগে। এতে স্টোররুমের পাশাপাশি অপারেশন থিয়েটারের গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে নতুন 10 জন ভর্তি হয়েছে। এ নিয়ে মোট রোগীর সংখ্যা 48 জন, আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 27 জন। আক্রান্তদের জ্বর, সর্দি কাশি, নিউমোনিয়া, ডায়রিয়া, এমনকি চোখের সংক্রমণও দেখা দিচ্ছে। রোগীদের বেশিরভাগই বিভিন্ন জেলা উপজেলা থেকে স্বাস্থ্যকেন্দ্র থেকে স্থানান্তরিত হয়ে এসেছেন। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে গত 2.5 মাসে খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছেন 731 জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 690 জন, মৃত্যু হয়েছে 6 জনের। হামের প্রাদুর্ভাব ঠেকাতে সর্বোচ্চ চেষ্টা সহ টিকাদান কর্মসূচি অব্যাহত রেখেছে স্বাস্থ্য বিভাগ। বাগেরহাট জেলা হাসপাতালে অভিজ্ঞ কর্মীদের বাদ দিয়ে নতুনদের নিয়োগের অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকালে হাসপাতালের সামনে কর্মসূচি পালন করেন আউটসোর্সিং কর্মীরা। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে কর্মরত অভিজ্ঞ কর্মীদের বাদ দিয়ে নতুন নিয়োগের চেষ্টা করা হচ্ছে। সরকারি নীতিমালা অনুযায়ী অভিজ্ঞদের অগ্রাধিকার নিশ্চিত করে তাদের চাকরি বহাল রাখতে হবে। দাবি আদায় না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। বিভাগীয় সময় আরো থাকছে। কাজ অসমাপ্ত রেখে লাপাত্তা ঠিকাদার, নড়াইলে পাথর বিছানো আর খোঁড়াখুড়িতে সীমাবদ্ধ সড়কের সংস্কার ও প্রশস্তকরণ, চরম দুর্ভোগে হাজারো মানুষ। মাছ শিকারে নিষেধাজ্ঞার সময় খাদ্য সহায়তা না পেয়ে মানবেতর দিন কাটছে সুন্দরবনের মৎস্যজীবীদের। মৎস্য অফিসের অসহযোগিতায় তালিকা প্রস্তুত নিয়ে কালক্ষেপণ হচ্ছে বলে দাবি সংশ্লিষ্টদের। আর জনবল সংকটকে জেলেদের তালিকা যাচাইয়ের কাজে ধীরগতি বলে জানায় জেলা মৎস্য বিভাগ। আলী আকবর টুটুলের তথ্য, আমিনুল ইসলামের ছবি নিয়ে রিপোর্ট। বন বিভাগ থেকে পারমিট নিয়ে কেউ বাপদাদার আমল থেকে, আবার কেউ কেউ মৌসুমী জেলে হিসেবে সুন্দরবনে মাছ আহরণ করে জীবিকা নির্বাহ করেন। তবে প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা থাকায় মানবেতর জীবনযাপন করতে হয় সুন্দরবন কেন্দ্রিক জেলেদের। অবরোধকালীন সময়ে জেলেদের খাদ্য সহায়তার জন্য বাগেরহাটের শরণখোলা, মোড়লগঞ্জ, মংলা সহ উপকূলের মৎস্যজীবীদের তালিকা 2023 সালের নভেম্বরে মন্ত্রণালয়ে পাঠায় বন বিভাগ। পরে সেগুলো যাচাই বাছাইয়ের জন্য মৎস্য অধিদপ্তরে পাঠানো হয়। তবে দীর্ঘ 3 বছর পেরিয়ে গেলেও চূড়ান্ত তালিকা না হওয়ায় অবরোধের সময় মানবেতর দিন কাটছেন জেলেদের। এতদিন অবরোধ থাকে, তাহলে এরা কিভাবে চলাফেরা করবে এবং কিভাবে রোজগার করবে? বর্তমানে আবার এই সরকার অবরোধ দিয়েছে, আমরা কি করবো? এই আয় আবার তুলে নিক, নাইলে আমাকে একটা ব্যবস্থা করুক। মাছ ধরে খাইতে ঘুরে ঘুরে খাই, আর সুন্দরবন আর কি খামো, সব দেহ তো বন্ধ হয়ে গেছে। সুন্দরবন যেকালে বন্ধ থাকে একালে আমাদের কোনো খাদ্য কোনো কিছু পাই না, এবং চাল ডাল কোনো কিছু দেয় না, সরকার আমাকে কিছু দেই না। সরকারের কাছে আবেদন, আমরা আমাকে সহযোগিতা করুক। জেলে তালিকা চূড়ান্ত করে খাদ্য সহায়তার আওতায় আনা হলে বনে অপরাধ কমে আসবে। আর মৎস্য বিভাগের অসহযোগিতায় তালিকা প্রস্তুত নিয়ে কালক্ষেপণ হচ্ছে বলে জানায় বন বিভাগ। শরণখোলা উপজেলা থেকে আমরা যথেষ্ট সহযোগিতা পাই নাই, ওনারা কমপ্লিটলি বন্ধ রাখছেন। তো সেটার জন্য ওনারা কালক্ষেপণ করছেন। কালক্ষেপণ করার কারণে কিন্তু আমরা যে জেলেরা এটা থেকে বঞ্চিত হচ্ছে এবং পূর্ণাঙ্গ খাদ্য সহযোগিতা পাচ্ছেন। এরা তো আসলে গরিব মানুষ, দিন আনে দিন খায় এই জাতীয় আমাদের এই জেলে ভাইরা। তো এই 3টে মাস আসলে কোনো কাজ না থাকা, সুন্দরবনে না যাওয়াতে খুব খাদ্য ঘাটতি এবং পরিবার চালানো খুব কষ্ট হয়ে যায়। জনবল সংকটের কারণে প্রকৃত জেলেদের তালিকা যাচাই বাছাইয়ের কাজে ধীরগতির দাবি মৎস্য বিভাগের। বন বিভাগ কর্তৃক বাগেরহাট জেলার 4327 জন বনজীবীর তালিকা দেওয়া হয়েছিল। আমরা চূড়ান্ত যাচাই বাছাই করে দেখেছি 1590 জন মৎস্যজীবী আছে, যার মধ্যে অনেকে
আমাদের খাদ্য সহায়তা পেয়ে থাকে। যদি সরকার তাদের অনুকূলে কোনো খাদ্যশস্য বরাদ্দ দেয় তাহলে তারা পাবে। বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরা জেলায় সুন্দরবনের উপর নির্ভরশীল 18,540 জন জেলের তালিকা প্রস্তুত করে বন বিভাগ। 1 জুন থেকে 30 আগস্ট পর্যন্ত 3 মাসের নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। সময় সংবাদ, বাগেরহাট। নড়াইলের কদিয়ায় 5 কিলোমিটার সড়কের সংস্কার ও প্রশস্তকরণে খোঁড়াখড়ি আর পাথর বিছানো অবস্থায় পড়ে আছে। মাত্র 6 মাস মেয়াদে কাজ শেষ হওয়ার কথা থাকলেও 9 মাসেও কাজ অসমাপ্ত রেখে চলে গেছে ঠিকাদার প্রতিষ্ঠান। সড়কের এমন দশায় জনদুর্ভোগের পাশাপাশি প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। তবে দ্রুত কাজ করে চলাচলের উপযোগী করার আশ্বাস সড়ক বিভাগের। মধু সরকারের ছবিতে সজীব রহমানের রিপোর্ট। খোঁড়াখড়ি আর পাথর বিছানো অবস্থায় পড়ে আছে সড়ক, কোথাও আবার একেবারে মাটির রাস্তা। নড়াইল জেলা শহরের সঙ্গে কালিয়া উপজেলার নড়াগাতি থানা এলাকা সহ পাশের গোপালগঞ্জ জেলা সড়ক যোগাযোগ সহজীকরণে 2022 সালে পরিকল্পনা হাতে নেয় সড়ক বিভাগ। প্রকল্পের ব্যয় ধরা হয় 11,84,00,000 টাকা। 2023 সালে সড়কটির পানিপাড়া থেকে নড়াগাতি অংশের 5 কিলোমিটারের সংস্কার ও প্রশস্তকরণের কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান ইউনুস অ্যান্ড ব্রাদার্স। সরকার নির্ধারিত কাজের মেয়াদ 6 মাস থাকলেও 9 মাস ধরে খোঁড়াখড়ি আর কিছু পাথর ফেলে কাজ বন্ধ অবস্থায় রয়েছে। এতে চলাচলে দুর্ভোগের পাশাপাশি প্রায় ঘটছে ছোট বড় দুর্ঘটনা। রাস্তা আগে যা ছিল ভালোই ছিল, এখন ঠিক করতে যে এমন অবস্থা হয়েছে যে এখানে চলাফেরার কোনো উপায় নেই। এটা মানুষ চলাচল করার মতন তো রাস্তার পরিবেশটা নেই। কন্ট্রাক্টর একবার মোটামুটি অর্ধেক কাজ করে রেখে ফেলে চলে গেছে, এখন আমাদের বহুত ভোগান্তি। প্রশাসন থেকে আমাদের জানানো হয়েছে যে রাস্তা পুনরায় ঠিকাদার নিয়োগ করা হয়েছে এবং 6.25 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, কিন্তু 6 মাসের মধ্যেও কাজ শুরু হয়। তাগাদ দিয়েও ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্দিষ্ট মেয়াদে করানো সম্ভব হয়নি। 2 দফায় 88 লাখ টাকা জরিমানার পরও প্রতিষ্ঠানটির কাজ করতে অপারগতা জানায়। তবে সড়ক বিভাগের দাবি 3 বছরে অবশিষ্ট কাজের অনুমোদন চেয়ে কয়েক দফায় মন্ত্রণালয় চিঠি পাঠিয়েও অবশেষে মিলেছে অনুমোদন। দরপত্র আহ্বানের মাধ্যমে দ্রুত কাজ করার আশ্বাস প্রতিষ্ঠানটির। কাজটির সর্বশেষ অবস্থায় এটার অনুমোদন হয়ে গেছে আমাদের। আমরা নোয়া জারি করছি, আশা করি 2 দিনের ভিতরে আপনার কার্যাদেশ প্রদান করা সম্ভব হবে। কালিয়া উপজেলার পানিপাড়া থেকে নড়াগাতি অংশের 5 কিলোমিটার সড়কের সংস্কার ও 2 পাশের 6 ফুট প্রশস্তকরণের অসমাপ্ত কাজের ব্যয় ধরা হয়েছে 5,93,00,000 টাকা। সময় সংবাদ, নড়াইল। বিভাগীয় সময় আরো থাকছে। কোরবানির পশুর চামড়ায় ল্যাম্পিং স্কিন সহ নানা রোগের চিহ্ন। বিপাকে কুষ্টিয়ার ব্যবসায়ীরা, জানুয়ারিতে দাম কমার শঙ্কা, খামারিদের সচেতন হওয়ার পরামর্শ। ঝিনাইদহে দুপক্ষের সংঘর্ষে অন্তত 50 জন আহত হয়েছেন। পুলিশ জানায় শৈলকুপা উপজেলার কৃষ্ণপুর গ্রামের আধিপত্য নিয়ে ইউপি সদস্য কপিল উদ্দিন ও সাবেক ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমানের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জের ধরে সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে অন্তত 50 জন আহত হন। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি বাড়িঘর। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে অস্ত্র, গুলিসহ ডাকাত করিম শরীফ বাহিনীর এক সদস্যকে আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে ড্রেনের খাল এলাকায় বিশেষ অভিযান চালায় কোস্টগার্ডের সদস্যরা। উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা বনের গহীনে পালানোর চেষ্টা করে। সময় ধাওয়া করে ডাকাত আল আমিনকে আটক করা হয়। পরে ওই এলাকার তল্লাশি চালিয়ে 4টি 1 বন্দুক, 20 রাউন্ড তাজা কার্তুজ, 74 রাউন্ড ফাঁকা কার্তুজ, 7 রাউন্ড রিয়ার গানের গুলি সহ বেশ কিছু মালামাল জব্দ করা হয়। পরবর্তীতে আটক ডাকাতের স্বীকারোক্তি অনুযায়ী বাগেরহাটের মোড়েলগঞ্জে তার নিজ বাড়িতে আরেকটি অভিযান চালায় কোস্টগার্ড। সেখান থেকে বন্যপ্রাণী শিকারের নিষিদ্ধ ফাঁদ ও মালামাল জব্দ করা হয়। মোংলায় অগ্নিকাণ্ডে পুড়ে গেছে 5টি ব্যবসা প্রতিষ্ঠান। প্রায় 5 সহস্রাধিক মুরগি, মালামাল সহ আনুমানিক 10 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয়রা জানায় মধ্যরাতে হঠাৎ করে মাছ বাজার এলাকায় একটি দোকানে আগুন লাগে। মুহূর্তেই লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে 2টি পাইকারি মুরগি ও 3টি মাছের আড়ত সম্পূর্ণ পুড়ে যায়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।
কোরবানির পশুর চামড়ায় ল্যাম্পিং স্কিন ডিজিজ সহ নানা রকম রোগের চিহ্ন, এতে বিপাকে পড়েছেন কুষ্টিয়ার চামড়া ব্যবসায়ীরা। আড়তদাররা বলছেন, রোগাক্রান্ত পশুর চামড়া ট্যানারিতে পাঠালে দাম অনেক কমে যায়, যার নেতিবাচক প্রভাব পড়ছে ব্যবসায়। তবে খামারিদের সচেতনতা বৃদ্ধিতে ব্যবস্থা নেওয়ার কথা বলছে প্রাণী সম্পদ বিভাগ। বাবুল হোসেনের ছবিতে SM রাশেদের রিপোর্ট। লবণ দিয়ে স্তূপ করে রাখা হয়েছে কোরবানির পশুর চামড়া। অনেকে সেখান থেকে বের করে পরীক্ষা করছেন। কুষ্টিয়ার আড়তে স্থানীয় ও আশপাশের কয়েকটি জেলায় কোরবানির পশুর চামড়া আসে। তবে এবছর ঈদে সংগ্রহ করা চামড়ায় দেখা দিয়েছে ল্যাম্প স্কিন ডিজিজের ক্ষত। পশুর এই রোগের কারণে চামড়ায় গুটি ক্ষত ও বিবর্ণ হয়ে যায়। ব্যবসায়ীরা বলছেন, আড়তে আসা চামড়ার মধ্যে প্রায় 35% চামড়ায় এই রোগ ধরা পড়েছে। এ কারণে চামড়ার মান নিয়ে দুশ্চিন্তায় তারা। ল্যাম্পিং আছে, গুটি আছে, চেল্লা আছে, আটলি আছে, বিভিন্ন ধরনের রোগ আছে। চামড়াগুলো দেখে শুনে আমাদেরকে কিনা লাগবে। যদি এই চামড়াগুলো দেখে শুনে না কিনে, তাহলে খারাপ মাল যদি আমাদের কোম্পানিতে চলে যায়, এই ক্ষেত্রে রেজাল্ট কিন্তু ভালো আসবে না। কেনার পরে ওখান থেকে লবণ দিলে আরও কিছু লবণ দেওয়ার পরে নোংরা মাটি বাড়ায় যাওয়ার পরে কিছু মাল ল্যাম্পিং বাইরে যাচ্ছে। দেখা যাচ্ছে আমরা 25% কিনছি কি 20% কিনছি, লবণ দিয়ে ওই মাল ভাঙতে গেলে আরও 10% বাড়ায় যাচ্ছে। এতে ব্যবসার একটা ক্ষতি আছে। আড়তদাররা বলছেন, রোগাক্রান্ত পশুর নিম্নমানের চামড়া ট্যানারি পাঠালে দাম অনেক কমে যায়, যার নেতিবাচক প্রভাব পড়েছে তাদের ব্যবসায়। এ কারণে এসব রোগ প্রতিরোধে সরকারকে ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। প্রত্যেক কুরবানি ঈদের আগে প্রত্যেকটা খামারে গিয়ে যেন ওই ল্যাম্পিংয়ের প্রতিকার, যেমন কোনো সেটা ভ্যাকসিন হইতে পারে, কোনো ওষুধ হইতে পারে, সেটা যেন গরুকে প্রদান করে। তা না হলে এই ল্যাম্পিংয়ের প্রভাবে আমরা আস্তে আস্তে চামড়া ব্যবসায়ী সমিতি, চামড়ার ব্যবসায়ীরা আস্তে আস্তে ধ্বংসের মুখে চলে যাব। সরকার এই ল্যাম্পিংয়ের উপর যদি গুরুত্ব না দেয় বা ভ্যাকসিনের উপর যদি না করে, তাহলে একটা সময় হয়তো আমরাও শেষ হব, এই শিল্প প্রতিষ্ঠানটাও ধ্বংসের দিকে চলবে। সরকারের কাছে এইটাই আবেদন যে সরকার যদি ভ্যাকসিনের উপর গুরুত্ব দেয়, মাঠ পর্যায়ে, গ্রাম পর্যায়ে চাষিদের কাছে এই ভ্যাকসিনটা পৌঁছায় দিলে আগামীতে হয়তো আমরা এই ল্যাম্পিং থেকে উদ্ধার হব। লাম্পি স্কিন ডিজিজ সহ অন্যান্য রোগ প্রতিরোধে ওষুধ টিকাদান কর্মসূচির পাশাপাশি খামারিদের সচেতনতা বৃদ্ধিতে ব্যবস্থা নেওয়ার কথা জানায় প্রাণী সম্পদ বিভাগ। ভ্যাকসিনেশনের জন্য বলছে, যেহেতু এটি ভাইরাল ডিজিজ, ভ্যাকসিনেশন করলে এই রোগটি প্রতিরোধ হবে। তো ভ্যাকসিনেশনের জন্য মানুষকে উদ্বুদ্ধ করছি। আমরা আমাদের ডিপার্টমেন্টে যে ভ্যাকসিন পাওয়া যায় এগুলো আমরা দিচ্ছি, এবং যখন ভ্যাকসিন অ্যাভেলেবল থাকে না, তখন এটি যেহেতু আমদানি করা হয়, বাইরেও পাওয়া যায়, তাদেরকে ভ্যাকসিন করার জন্য উদ্বুদ্ধ করছে। ব্যবসায়ী সমিতির তথ্য মতে কুষ্টিয়া চামড়ার আড়তে প্রায় 2 লাখ পশুর চামড়া সংগ্রহ করা হয়েছে। SM রাশেদ, সময় সংবাদ, কুষ্টিয়া। বিভাগীয় সময়ে আরেকবার মেহেরপুরে জমে উঠেছে আমের বাজার। স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহের পাশাপাশি রফতানি হচ্ছে বিদেশেও। তবে শীঘ্রই আম সংরক্ষণাগার নির্মাণের দাবি বাগানীদের। আর বিষমুক্ত আম উৎপাদনে বাগান মালিকদের সার্বিক সহযোগিতার কথা জানায় কৃষি বিভাগ। ফয়সাল হোসেনের ছবিতে বেনিয়ামিনের রিপোর্ট। বাগান থেকে নামানো হচ্ছে আম, সেখান থেকে সরবরাহ করা হচ্ছে পাইকারি আড়তে। মেহেরপুরের বাজারে উঠতে শুরু করেছে আম, ল্যাংড়া, আম্রপালি সহ বিভিন্ন জাতের আম স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহের পাশাপাশি রপ্তানি হচ্ছে বিদেশেও। বাগানীরা বলছেন, এবছর আবহাওয়া ভালো থাকায় ফলন ভালো হয়েছে। শিগগিরই আমের সংরক্ষণাগার নির্মাণের দাবি তাদের। আমরা যতদিন পর্যন্ত সংরক্ষণ না করতে পারবো, ততদিন পর্যন্ত এটার মোটামুটি একটা ভালো দাম পাওয়া কোনো কৃষকের পক্ষে সম্ভব না। বাংলাদেশের মানুষ মেহেরপুরের আমটা ভালোবাসে, সুস্বাদ খাইতে। আমরা এই জন্যই আসি ঢাকা থেকে এই আমটা নেওয়ার জন্য। মধ্যপ্রাচ্য, ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশে রপ্তানির সুযোগ কাজে লাগাতে সরকারের কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি ব্যবসায়ীদের। এক্সপোর্টাররা যদি আরো একটু সহযোগিতা করে আমাদেরকে, কৃষকদেরকে, তাহলে কৃষকরা খুব সহজভাবে এটা এক্সপোর্টের সাথে জড়িত হতে পারত। বিষমুক্ত আম উৎপাদনে বাগান মালিকদের সার্বিক সহযোগিতার কথা জানায় কৃষি বিভাগ। আমরা মনে করি সদস্য সরকার মেহেরপুরে এই জাতীয় কোল্ড স্টোরেজ স্থাপন করে এখানকার কৃষকদের যে ফসল সেটা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। কৃষি বিভাগের তথ্যমতে এবছর মেহেরপুরে 160 কোটি টাকার আমের বাণিজ্য হবে। বেনিয়ামিন, সময় সংবাদ, মেহেরপুর। এদিকে সাতক্ষীরার বিভিন্ন বাগান থেকে আসা আমে সয়লাভ বাজার। তবে উৎপাদন ভালো হলেও ন্যায্য দাম না পাওয়ার অভিযোগ চাষিদের। সকাল থেকে বড়বাজার আমপট্টিতে হিমসাগর ও ল্যাংড়া জাতের আমে ভরে যায় বাজার। উৎপাদন ভালো হলেও আমের আকার ছোট হয়, দাম অর্ধেকে নেমে আসার অভিযোগ চাষিদের। এদিকে দেশের বিভিন্ন অঞ্চলে একযোগে আম বাজারজাত করার কারণে ক্রেতা না পাওয়ার অভিযোগ আড়তদার ও ব্যবসায়ীদের।
বিভাগীয় সময় আরেকবার কন্টেইনার ও গাড়ি হ্যান্ডেলিংয়ের অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে মোংলা বন্দর। বন্দর কর্তৃপক্ষ জানায় চলতি অর্থ বছরে এ পর্যন্ত মোট 45টি কন্টেইনারবাহী জাহাজ এসেছে, যা থেকে 28,241টি ইউজ কন্টেইনার হ্যান্ডেলিং করা হয়েছে। এদিকে গত 11 মাসে বন্দরটিতে বিভিন্ন ব্র্যান্ডের মোট 10,880টি রিকন্ডিশন গাড়ি খালাস করা হয়েছে। এছাড়াও 1,17,46,536 মেট্রিক টন বিভিন্ন ধরনের সাধারণ কার্গো বাণিজ্যিক পণ্য খালাস হয়েছে। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসে বাড়ছে উপকূলবাসীর দুর্ভোগ, 1 দশকে কমেছে পরিবেশ খাতে বরাদ্দ, বিশেষ জলবায়ু বাজেট বাড়ানোর তাগিদ পরিবেশবিদদের। প্রশাসনের নাকের ডগায় অনুমোদনহীন বোতলজাত পানির ব্যবসা, প্রতারণার শিকার গ্রাহক, ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকিতে খুলনা নগরবাসী, অভিযোগেও মিলছে না সুরাহা। অগ্নিকাণ্ডের 2 সপ্তাহ পরও চালু হয়নি খুলনা মেডিকেলের অপারেশন থিয়েটার, বন্ধ জরুরি ও নির্ধারিত অস্ত্রোপচার, ঝুঁকিতে অপেক্ষায় থাকা শতাধিক রোগী। এই ছিল বিভাগীয় সময়ের এখনকার আয়োজনে। আগামীকাল থাকবো ঢাকা বিভাগের আয়োজন নিয়ে, এরপর আন্তর্জাতিক সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী আলিশা ইসলাম। ধন্যবাদ ধ্রুব। আন্তর্জাতিক সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।